চন্দ্রা, 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 তুই কোথায় মা? ততক্ষণে ঘরের ভিতরে নীলু কাকার সঙ্গে অন্য ছায়ামূর্তিটি ধস্তাধস্তি শুরু করে দিয়েছে। চন্দ্রা, 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 তুই কোথায় মা? ঠিক নেই, সে বাইরে এসে চন্দ্রাকে পাগলের মতো খুঁজে বেড়াতে লাগলো। আর খুঁজতে খুঁজতে দেখতে পেল চন্দ্রা বাড়ির বাইরে ফুলবাগানের কাছে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। জীবন্ত ছবি। রমেনবাবু হন্তদন্ত হয়ে অফিস থেকে বাড়ি ফিরলেন। ঘরে ঢুকেই নীলু কাকাকে ডাক দিলেন। নীলু কাকা, নীলু কাকা, এদিকে এসো তো একবার। এই 70 বছর বয়সী বৃদ্ধ নীলু কাকা হলো এই বাড়ির বহুদিনের পুরনো চাকর। রমেনবাবুর বাবা সুধীর সরকারের আমল থেকে এই বাড়িতে রয়েছেন তিনি। রমেনবাবুও তাকে যথেষ্ট সম্মান করে। তার ডাকনাম নীলকমল, কিন্তু রমেনবাবু ভালোবেসে তাকে নীলু কাকা বলেই ডাকে। এই তো ছোট বাবু, কি হয়েছে? তোমার দিদি ভাইয়ের রাগ কি কমেছে? কে চন্দ্রাদি ভাই? সে তো না খেয়ে ঘুমিয়ে পড়েছে। বড় জেদি হয়েছে মেয়েটা। আচ্ছা বলো তো নীলু কাকা, অফিস ছুটি করে ওকে ঘুরতে নিয়ে গেলে আমার চাকরিটা কি আর থাকবে? এই চন্দ্রা হলো রমেনবাবুর একমাত্র মেয়ে। এই জানুয়ারি মাসেই তার 13 বছর পূর্ণ হবে। তা জান না ছোট বাবু, কয়েকটা দিন অফিস ছুটি করে চন্দ্রা দিদিমণিকে নিয়ে কোথাও ঘুরে আসেন না। মা মরা মেয়েটা ঘরের মধ্যে থেকে থেকে একাকিত্ব বোধে ওকে চেপে ধরেছে। কয়েকটা দিন বাইরে থেকে ঘুরে এলে ওর মনটা ভালো হয়ে যাবে। হ্যাঁ রে বাবা, ওর জন্যই তো তোমাকে ডাকছি। অফিসের বস অমলবাবু আমাকে খুব ভালোবাসে, তাই ওনাকে বলে গিয়ে সপ্তাহখানিকের ছুটি নিয়েছি। যাও যাও, ঘরে গিয়ে চন্দ্রামামনিকে জানিয়ে দাও। ভালো ভালো ছোট বাবু, খুব ভালো। এবার মেয়েটার মন যদি ভালো হয়, তা কোথায় ছুটি কাটাতে যাবেন ছোট বাবু? কেন, তোমার মনে নেই নীলু কাকা? গত মাসে আমার কলেজ লাইফের বন্ধু যতীন ও তার স্ত্রী আমাদের বাড়িতে এসেছিল। তুমি তাদের হিঙের কচুরি বানিয়ে খাইয়েছিলে। ও, তোমার সেই বন্ধু যে সরকারি ব্যাংকে চাকরি করে? হ্যাঁ, এবার মনে পড়েছে, কিন্তু তাতে কি হলো ছোট বাবু? তোমার না নীলু কাকা বয়সের সঙ্গে সঙ্গে মাথাটাও খারাপ হয়ে গেছে। তাতে কিছু হয়নি। যতীনের বাড়ি ফেরার সময় বারবার করে আমাকে কি বলেছিল? ভাই রমেন, যদি তুই কখনো সময় করে উঠতে পারিস তাহলে আমার গ্রামের বাড়ি নিদানপুরে ঘুরে আসিস। ওখানে আমার পরিবারবর্গ কেউ থাকে না। ওই বাড়ি দেখাশোনা করার জন্যে শম্ভু বলে একটি চাকর আছে। সে খুবই ভালো লোক আর খুব ভালো রান্নাও করে। দেখিস, তোর খুব ভালো লাগবে। তুই শুধু ওখানে গিয়ে আমার নাম করবি, ব্যাস। বয়স হয়েছে তো, তাই সব কথা মনে থাকে না ছোট বাবু। তাহলে আপনি ছুটি কাটাতে চন্দ্রা দিদিমণিকে নিয়ে নিদানপুর যাবেন? হ্যাঁ, ভাবছি চন্দ্রাকে নিয়ে ওখানে ঘুরতে যাব, আর আমার খরচাটাও বেঁচে যাবে। ওই বাড়ির চাকর শম্ভু আছে, সেই আমাদেরকে রান্না করে খাওয়াবে। এই রকম সুযোগ কি বারবার আসে? যাও যাও, চন্দ্রাকে সুখবরটা দিয়ে এসো, ও ভীষণ খুশি হবে। রমেনবাবু আর নীলু কাকার উচ্চস্বরে কথার আওয়াজে চন্দ্রার ঘুম ভেঙে গেছে। সে কখন দরজার কাছে এসে দাঁড়িয়ে তাদের সব কথা শুনেছে সেটা তারা কেউই জানে না। ছুটে এসে চন্দ্রা তার বাবা রমেনবাবুকে পিছন থেকে গলা জড়িয়ে ধরল। বাবা, বাবা, আমার সোনা বাবা, তাহলে আমরা নিদানপুরে ঘুরতে যাচ্ছি? এইবার তো রাগ কমেছে, চিন্তার কোনো কারণ নেই মামুনি।
আমরা কাল সকালেই নিদানপুরে যাওয়ার জন্য রওনা হব। আর নীলু কাকা, তুমিও কিন্তু আমাদের সঙ্গে যাবে। একা একা এই বাড়ি পাহারা দেবার কোনো দরকার নেই, বুঝলে? আগে বাবু, আমি হলাম মুখ্য সূক্ষ্ম মানুষ। আমি সেখানে গিয়ে কি করব? এই বৃদ্ধ বয়সে আর যে কিছু ভালো লাগে না বাবু। তুমিও চলো না দাদু ভাই, তাহলে খুব মজা হবে। বাবা তো সবসময় গল্পের বইয়ে মুখ গুজে থাকে, তাই তুমি আমাদের সঙ্গে গেলে গ্রামটা একটু ভালোভাবে ঘুরে দেখতে পারবো। এতদিনে আমাদের পুচকি মেয়েটা সঠিক কথা বলেছে। নীলু কাকা, তুমি আমাদের সঙ্গে যাচ্ছ, আর এটাই ফাইনাল। এটা আমাদের চন্দ্রার সিদ্ধান্ত, আর বদলানো যাবে না। আচ্ছা, বেশ বেশ, তাই হবে। চন্দ্রা দিদি ভাইয়ের কথা কি আর ফেলা যায়? রমেনবাবু, চন্দ্রা আর নীলু কাকা খাওয়া দাওয়া সেরে একটি রিক্সা চেপে যখন স্টেশনে এসে পৌঁছালো, তখন 11:35। রোদ্দুরটা বেশ চেড়ে উঠেছে, কিন্তু নীলু কাকা এখনও গায়ে চাদর জড়িয়ে আছে। মিনিট 5 মধ্যে ঝাড়ডাঙ্গা স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা এসে দাঁড়ালো। টানা 3 ঘন্টা ট্রেনে চাপার পর তারা নিদানপুর স্টেশনে এসে পৌঁছালো। স্টেশনে নেমে তারা রিক্সা স্ট্যান্ডের দিকে এগোতে লাগলো। তারপর একটি রিক্সা দেখে মালপত্র নিয়ে 3 জনেই উঠে বসলো। আপনারা কোথায় যাবেন বাবুরা? নিদানপুর বেলতলা মোড়। 15 টাকা ভাড়া লাগবে বাবু। আচ্ছা, তুমি চলো তো, সন্ধ্যা হয়ে এসেছে। এই হাড় কাঁপানো ঠান্ডায় এখন ভাড়া নিয়ে দামদার করার সময় নেই। রিক্সাওয়ালা প্যাটেল ঘোরাতে কচমচ করতে করতে রিক্সা গড়াতে শুরু করলো। চারিদিকে এত ধোয়া কেন বাবা? ওটা ধোয়া নয় দিদিমণি, চারিদিকে কুয়াশায় ঢেকে আছে, তাই অমন লাগছে। এই সব কথাবার্তা বলতে বলতে রিক্সাটা এসে দাঁড়ালো বেলতলার মোড়ে। বেলতলা মোড় এসে গেছে বাবুরা, এবার আপনারা নামুন। সকলে রিক্সা থেকে বেলতলার মোড়ে নেমে দাঁড়ালো। তখন রাত বেশ হয়ে গেছে। রমেনবাবু রিক্সাওয়ালার ভাড়া মিটিয়ে দিতেই রিক্সাওয়ালা তার হর্নবাঁশি বাজিয়ে ধীরে ধীরে কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। আমাদেরকে নিয়ে আসার জন্য কেউ তো আসলো না বাবা। তাই তো ভাবছি, যতীন বলেছিল ওর বাড়ির চাকর শম্ভু আমাদেরকে নিতে আসবে, কিন্তু দেখছি তার তো কোনো পাত্তাই নেই। এখান থেকে আর কত দূর বাবা? যতীন বলেছিল বেলতলার মোড় থেকে মিনিট 5 হাঁটার পথ। ছোট বাবু, কোথায় আপনার শম্ভু? চারিদিক তো শুধু কুয়াশায় ঢাকা। এ কেমন জায়গা বাবা? আমার কিন্তু কিছু ভালো লাগছে না। তাই তো, এতক্ষণ তো তার চলে আসার কথা। কথা শেষ হতে না হতেই কুয়াশা ফুঁড়ে একটি মূর্তি বেরিয়ে এলো। হাতে লণ্ঠন, গায়ে একটা মোটা চাদর, বয়স 60-এর উপরে। তার চোখ দুটি যেন কোটরে ঢুকে গেছে। আপনারা কাশীপুর থেকে এসেছেন? হ্যাঁ, তুমি শম্ভু? তা তোমার এত দেরি হলো কেন বাবু? আমরা সেই কখন থেকে এই অন্ধকারের মধ্যে ঠাই দাঁড়িয়ে আছি। একা মানুষ, আপনাদের জন্য রান্না বান্না করতে গিয়ে একটু দেরি হয়ে গেছে। আর আমাদের থাকার ব্যবস্থা করেছে তো? আগে বাবু, 2টি ঘর পরিষ্কার করে রেখেছি, আপনাদের থাকার জন্য কোনো অসুবিধে হবে না। এই হাড় কাঁপানো ঠান্ডায় আর কত সময় দাঁড়িয়ে থাকবো? এবার চলেন বাবু, যাওয়া যাক।
আপনারা শহরের মানুষ, আর এটা হলো গ্রাম। এখানে ঠান্ডা একটু বেশি, এতটুকু তো সহ্য করতে হবে বাবুরা। এবার আসেন আমার সঙ্গে, এখান থেকে কিছু একটা পথ গেলেই যতীন বাবুর সেই বাড়ি। সকলে শম্ভুর সঙ্গে গিয়ে পৌঁছালো যতীনবাবুর সেই পুরানো দোতলা বাড়িটাতে। বাড়ির ভিতরে ঢুকে জিনিসপত্র রাখা মাত্রই সকলের নাকে একটা পচা দুর্গন্ধ আসতে লাগলো। নীলু কাকা নাক সিটকে কিছু একটা বলতে যাবে, এমন সময় শম্ভু বলে উঠল, আপনারা বসেন, আমি আপনাদের জন্য জল খাবারের ব্যবস্থা করে নিয়ে আসি। হঠাৎ চন্দ্রা লক্ষ্য করল ঘরের কোণে দুটো ছায়ামূর্তি, তারা হাত বাড়িয়ে তাকে ডাকছে। চন্দ্রা বেশ ভয় পেয়ে তার বাবাকে ডাকতে যাবে, অমনি ঘরের লাইটটা দুই একবার নিভে আবার চলতে শুরু করলো। পরক্ষণে সেদিকে তাকিয়ে চন্দ্রা আর কিছুই দেখতে পেল না। ছোট বাবু, আমার না এই জায়গাটা সুবিধের মনে হচ্ছে না। ঘরটিতে কেমন যেন পচা দুর্গন্ধে ভরা, দম বন্ধ হয়ে আসছে যেন। হ্যাঁ, আমিও তাই ভাবছি, কিসের এত দুর্গন্ধটা। হঠাৎ ঘরের লাইটটা চলে গেল। চন্দ্রা ও নীলু কাকার সামনে উদয় হলো দুটো কালো ছায়ামূর্তি, তাদের চোখে মুখে বিশ্রী হাসি। বাবা! চিৎকার করার সঙ্গে সঙ্গে চন্দ্রাকে ছায়ামূর্তিটি ঘর থেকে গলা ধরে টেনে নিয়ে চলে গেল। আর বাইরে থেকে ভেসে আসতে লাগলো এক ভয়ঙ্কর হাসির আওয়াজ। রমেন বাবু চন্দ্রার নাম ধরে ডাকতে ডাকতে ঘর থেকে ছুটে বেরিয়ে এলো। চন্দ্রা, 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 তুই কোথায় মা? ততক্ষণে ঘরের ভিতরে নীলু কাকার সঙ্গে অন্য ছায়ামূর্তিটি ধস্তাধস্তি শুরু করে দিয়েছে। মাথা ঠিক নেই, সে বাইরে এসে চন্দ্রাকে পাগলের মতো খুঁজে বেড়াতে লাগলো। আর খুঁজতে খুঁজতে দেখতে পেল চন্দ্রা বাড়ির বাইরে ফুলবাগানের কাছে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। রমেন বাবু চন্দ্রাকে কোলে তুলে নিল। তারপর সে দেখল দুটি ছায়ামূর্তি চলন্ত চোখে তার দিকে হাত বাড়িয়ে এগিয়ে আসছে। তার বন্ধু যতীন আর যতীনের স্ত্রী। রমেনবাবু প্রাণপণে মনের সাহস সঞ্চয় করে চন্দ্রাকে কাঁধে নিয়ে বাড়ির পাশে রাস্তা ধরে ছুটতে লাগলো। পিছনে একটি অদৃশ্য আওয়াজ ভেসে আসতে লাগলো, একটা রাত থেকে যা রমেন, শুধুমাত্র একটা রাত। কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল মহিলা কণ্ঠে আতঙ্ক জড়ানো হাসি। রমেনের তখন পিছনে তাকানোর সময় ছিল না, দিক বেদিক ভুলে চন্দ্রাকে নিয়ে ছুটতে লাগলো। অবশেষে জেলেপাড়ার একটি বাড়ির সামনে এসে ক্লান্ত হয়ে পড়ল। চন্দ্রার তখন জ্ঞান ফিরেছে। ঘর থেকে একজন জেলে বাইরে বেরিয়ে এলো। তোমরা কারা বাপু? এত রাতে এখানে কি করতেছ? তোমাদের আগে তো কোনোদিন দেখিনি। তারপর রমেনের মুখে সমস্ত কথা শুনে জেলে লোকটা বলল, যতীন মুখুজ্জে সেই বাড়িটা, ও তো ভুতুরে বাড়ি। এই গায়ের কেউ দিনের বেলা পা মারায় না ওদিকে, আর আপনারা রাতে গিয়েছেন সেই বাড়িতে। আপনারা ওই বাড়ি থেকে বেঁচে ফিরেছেন, সেটাই ভাগ্যি ভালো। তার মানে কি বলতে চাইছেন আপনি? আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না। ওই বাড়িতে এক বৃদ্ধ চাকর থাকতো। গত 7 মাস আগে বুড়োটি মারা যায়।
যতীনবাবু আর তার স্ত্রী ওই বুড়োটিকে দেখতে আসার পথে রোড দুর্ঘটনায় মারা যায়। আর সেই ঘটনার পর থেকেই মাঝে মাঝে অমাবস্যা ও পূর্ণিমায় তিনটি ছায়ামূর্তিকে ঘোরাফেরা করতে দেখা যায়। কথাগুলো শুনে রমেনবাবু অবাক হয়ে রইল। তার আশেপাশে পুরো জগৎটি যেন ঘুরছে। সে মনে মনে ভাবতে লাগলো, তাহলে 1 মাস আগে আমার বাড়িতে গিয়ে আমাকে নিমন্ত্রণ করে এলো, তারা তবে কে ছিল? তবে কি তাদের আত্মা আমাকে, নাকি অন্য কেউ?